হিউম্যান, আপনাকে আবারও যুক্ত করলাম। হিউম্যান, আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন? জি ভাই, আমি একটু আগে যুক্ত হয়েছিলাম। কিছু কথা ভাই বলতে গিয়ে ভুলে গেছিলাম আর কি। যদিও আচ্ছা, আপনি বলেন। ওই যে শিবির নিয়ে কথা হইতেছিল, ছাত্র শিবির আমি যে নিয়ে পিনাকি ভট্টাচার্য নিয়ে আপনি একটা কথা উঠেছিলেন আর কি, বুঝছেন? হ্যাঁ, মনে আছে কিনা? আমি ভাই পিনাকি হ্যাঁ। ভট্টাচার্য নিয়ে আসলে আপনার মানে কিছু কথা শুনতে যাচ্ছি যে মানে কেন আসলে পিনাকি পিনাকি তো ভাই আমাদের অনেক হেল্প করতেছে। ধরা চলে অনেক লোকজনের কাছ থেকে মানে ভিডিও নিচ্ছে, ভিডিও নিয়ে নিয়ে মানে আমাদের জানাচ্ছে অনেক কিছু, আবার অনেক হেল্প টেল্প করতেছে। আচ্ছা, পিনাকি যে একেবারে নিম্নমানের টাউট, এটা তো ভাই সবাই জানে। পিনাকি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় আহ, সে ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দেয় ফ্রান্সের বিরুদ্ধে, টুইটারে গিয়ে আবার সে ইংরেজিতে স্ট্যাটাস দেয় ফ্রান্সের পক্ষে। আপনি কি এই জিনিসগুলো দেখেন নাই ভাই, যে টুইটারে সে ইংরেজিতে এক স্ট্যাটাস দেয়, ইংরেজিতে একটা টুইট করে, মানে ফ্রান্স কত ভালো, ফ্রান্স কত সেকুলার এটা লিখে, আর ফেসবুকে এসে বাংলায় ফ্রান্স এবং ইউরোপিয়ান দেশগুলোকে গালিগালাজ করে। এটা কি আপনি দেখেন নাই ভাই? আপনি বলেন তো। কি আপনি দেখেন নাই ভাই? আপনি বলেন তো। আমি এটা খেয়াল করি নাই যদিও, ভাই এগুলো আচ্ছা, কিন্তু ভাই মানে আমাদের আন্দোলনের ক্ষেত্রে একটু 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 বলেনি আপনি, আবার বললেন। এইটা তো ভাই মানে একদম ফেসবুকে সবাই জানে, সবাই অসংখ্যবার এই জিনিসগুলা শেয়ার করে আমার হাসাহাসি করা হয়েছে। পিনাকি যে কত বড় টাউট, এটা তো আসলে কারোর জানার কোনো বাকি নেই। আপনি যদি চান তাহলে আমি একটা একটা তার টাউটগিরি একটা একটা বের করে করে আপনাকে দেখাতে পারি, কিন্তু পিনাকিকে নিয়ে এত টাইম ওয়েস্ট করারও আমি মানে সেইটারও যোগ্য তাকে আমি মনে করি না। সে এত বড় টাউট। সে হচ্ছে গিয়ে হেফাজতে যখন আমরা গণজাগরণ মঞ্চ হয়, তখন সে যে কাজটা করছিল গণজাগরণ মঞ্চে, সে আমাদের সাথেই ব্লগিং করতো। সেই গণজাগরণ মঞ্চের নেতাদের পিছনে পিছনে ঘুরতো, কয়েকদিন ঘোরাঘুরি করছে, কয়েকদিন খুব চেষ্টা করছে সেই গণজাগরণ মঞ্চে ঢোকার, কিন্তু তাকে কেউ পাত্তা দেয় নাই। গণজাগরণ মঞ্চের সাথে তো আমরা একদম অ্যাক্টিভলি জড়িত ছিলাম। হ্যাঁ, আমরা তো একদম সরাসরি এখানে আমরা উপস্থিত ছিলাম, সরাসরি জড়িত ছিলাম। আমরা দেখছি পিনাকি এখানে এসে ঘোরাঘুরি করতো, আমাকেও কয়েকবার ইয়া করছে পিনাকি, যে তার নেতাদের সাথে পরিচয় করায় দিতে, নেতাদের সাথে দেখা করায় দিতে। তা এই কাজগুলা সে করছে। এবং যখন হেফাজতে ইসলাম আক্রমণ করতে আসে, মতিঝিল শাপলা চত্বর যখন হয়, তখন হেফাজত থেকে যখন আক্রমণের সম্ভাবনা আমরা জানতে পারতেছি, হেফাজতের ইসেরা মানে শাহবাগের কর্মীরা যখন জানতে পারলো যে হেফাজত থেকে আক্রমণ আসতেছে, তখন পিনাকি বলছে যে পিনাকি আইসা আমাদেরকে এই যে এসে গণজাগরণ মঞ্চে এসে বলছে যে মেশিন লাগলে আমি দিব, মেশিন আমার কাছে আছে, আমি মেশিন লাগলে আমি দিব, হেফাজতের একটাও যদি ঢোকে এদিকে, তা একটাও যেন যান নিয়ে ফেরত যেতে না পারে। কয়েকদিন পরে দেখা গেল যে মানে পিনাকি পুরা পোল্টি, সে গিয়া কান্নাকাটি করতেছে যে হেফাজতে ইসলামের লোকদেরকে মেরে ফেললো। হ্যাঁ, তাই আমার মাদ্রাসার ছাত্র কানতে কানতে ভিডিও বানাচ্ছে, সে আমার মাদ্রাসার ছাত্রদেরকে মেরে ফেললো, আমার মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো করে করে মারলো। এত বাটপার, এত বাটপার, সে নিজে মানে গণজাগরণ মঞ্চের এসেদের বলছে গিয়ে যে মেশিন লাগলে আমি দিব, একটাও যেন হেফাজতের একটা যেন এখান থেকে জান নিয়ে বাইরিতে না পারে, আর যদি আসে একটাও তাহলে যেন জান নিয়ে বাইরিতে না পারে। এইটা সে বইলা সে পরে কান্নাকাটি করতেছে। ভাই এ তো একেবারে চরম লেভেলের টাউট, চরম লেভেলের বাটপার। এমনকি আপনি যদি এই ভিডিওটা দেখেন, সে যে ভিডিওটার ভিতরে কাঁদছে, এই যে হেফাজতের পাখির মতো গুলি করে মেরে ফেলে, এটা যে কাঁদছে, আপনি নিজে সেই ভিডিও দেখলে নিজে বুঝবেন যে এটা বাটপারি করতেছে। সে সে ইচ্ছা করে মানে অভিনয় করতেছে, তার অভিনয় একদম বোঝা যাচ্ছে ভিডিওটার ভিতরে, একদম স্ট্রেট বোঝা যাচ্ছে যে সে বাটপার। হ্যাঁ, এই বাটপার যদি আপনাদের মানে আন্দোলনের সাথে জড়িত থাকে, তাহলে এই বাটপার আপনাদের আন্দোলনকে যে কি করবে, সেটা তো আপনারা যদি না বুঝে থাকেন টের পাইবেন, সামনে টের পাইবেন। হ্যাঁ, আমি কিছু বলতে চাই না, আমি আপনি নিজেই বলতে চাই না, আপনি নিজেই বুঝতে পারবেন। নিজেই বুঝতে পারবেন। ভাই পিনাকির উদ্দেশ্য কি মনে হয় আপনার কাছে তাহলে? ওকে শুধু পপুলারিটি চাইতেছে নাকি অন্য কোনো এজেন্ডা আছে বলে তো মনে হয়? আমি আসলে ওই পিনাকির ব্যাপারে খুবই কনফিউজ, বুঝছেন? এই জন্য আসলে মানে আবার যুক্ত হয়ে জিজ্ঞাসা করা আর কি। আচ্ছা, পিনাকির আসলে সেই রকম কোনো সেই রকম এজেন্ডা নাই। তার মূল ইয়াটা হচ্ছে যে সে বাংলাদেশে একটা D16 নামক একটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কোম্পানির মালিক ছিল। হ্যাঁ, আগে ছিল পপুলার ফার্মাতে সে চাকরি করতো, পরে সে নিজেই একটা
ইয়া তৈরি করে, সেটা বিভিন্ন মেডিসিন মার্কেটিং করত। এইটার ইয়া ছিল মানে প্রধান মানে মালিক ছিল সে। সে তার এই টাকাটা আবার পাইছে, এই প্রতিষ্ঠানটা দেওয়ার টাকাটা আবার নিচ্ছে তার জামাত ইসলামী শ্বশুর থেকে। তার শ্বশুর হচ্ছে একজন জামাত ইসলামীর লিডার, তার ওয়াইফ হচ্ছে মুসলমান, সে আসছে হিন্দু পরিবার থেকে। হ্যাঁ, এখন তার জামাত শ্বশুরের থেকে টাকা নিয়ে সে ওই প্রতিষ্ঠানটা দিছিল। ওই প্রতিষ্ঠানে বেশ ভালো পরিমাণে লাভ হইতো, প্রচন্ড বেশ লাভজনক ছিল, কোটি কোটি টাকা সে ইনকাম করছে সেই প্রতিষ্ঠানটা থেকে। এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যখন সে লেখালেখি করা শুরু করছে, সে হচ্ছে গিয়ে ঝোঁকের বসে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি শুরু করছে, তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে তার মানে ওঠবস ছিল। সেই রকম কয়েকটা আড্ডাতে আমিও গেছিলাম, পিনাকির আড্ডাতে কয়েকটা আড্ডাতে আমিও গেছিলাম। পিনাকি তার অফিসে যে আড্ডাগুলা অ্যারেঞ্জ করতো, সেখানে প্রধানমন্ত্রীর যে প্রেস সেক্রেটারি মাহবুবুল হক শাকিল, সে থাকতো। তারপর হচ্ছে এই যে নাইমু, এখন যে প্রধানমন্ত্রী সম্ভবত প্রেস সেক্রেটারি নাইমুর কি যেন নাম, ওই যে সে পত্রিকার সম্পাদক, এই যে তসলিমা নাসরিনের এক্স হাজবেন্ড, হ্যাঁ, নাইমুল ইসলাম না যেন কি নাম, ওই ভদ্রলোক, এই এই লোকও ওই ওই জি ভাই, নাইমুল ইসলাম, নতুন নতুন যুক্ত হয়েছে সম্পাদক। হ্যাঁ, হ্যাঁ, এই টাইপের অনেক লোক তার আড্ডাতে থাকতো। সে যখন এই মদের পার্টি দিত, তার D16 অফিসে মদের পার্টি দিত। হ্যাঁ, বিদেশ থেকে আহ শিবাস্টিকাল আনাইতো এবং ইয়া আনাইতো, ব্ল্যাক লেভেল, ব্লু লেভেল আনাইতো। হ্যাঁ, মাঝে মাঝে ব্লু লেভেল, আমাকে ব্লু লেভেল প্রথম খাওয়াইছে হচ্ছে পিনাকি অফিসে ডাইকা। হ্যাঁ, আমাকে মানে নিমন্ত্রণ করে ব্লু লেভেল খাওয়াইছে। আসিফ আসিফ সাহেব আপনি আসেন, আমরা একটা ভালো একটা স্পেশাল জিনিস আনছি আপনার জন্য, আসেন আপনি। তারপরে গিয়ে আমি খাই আসছিলাম ব্লু লেভেল, জীবনে প্রথম ব্লু লেভেল আমার একটা হয়েছে পিনাকি। ঠিক আছে, এ হচ্ছে সেই সময় এই কাজ করতো। পরে যখন সরকারের বিরুদ্ধে যখন সে মানে ইয়া শুরু করলো, আমি তো আওয়ামী লীগেরও বিরুদ্ধে, তাই না, আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করছি। কিন্তু সে যখন এই যে সরকারের বিরোধিতা করতে গিয়ে এই যে হেফাজত এবং এই বিএনপি এদের পক্ষ হয়ে যখন এগুলা শুরু করলো, তখন তো সরকার দিল তারে চেঁচা, এবং সরকারের ধাবরানি খায় সে দেশ ছেড়ে পালায় গেল। এখন দেশ ছেড়ে পালায় গিয়ে তার যেটা হয়েছে, ফ্রান্সে সে অ্যাসাইলাম নেওয়ার পরে এই ঘটনাটা ঘটছে যে তার যে ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠছে, সব একেবারে শেষ। তার ব্যবসা বাণিজ্য একেবারে মেরে দিচ্ছে সরকার। হ্যাঁ, একেবারে ভ্যানিশ করে দিছে, তারা একেবারে লিস্টের থেকে ভ্যানিশ করে দিছে। তার কত ইয়া ছিল বাংলাদেশে, কত জায়গায় সে মানে তার প্রভাব ছিল, সে সব কিছু নষ্ট এখন। এই ক্ষোভ, এই রাগ তার এখন মানে তার জীবনের এখন একটাই লক্ষ্য, এখন যে এমনি হোক শেখ হাসিনার বিরোধিতা করা, যেভাবে হোক। আমিও শেখ হাসিনার বিরোধিতা করি, আমিও আওয়ামী লীগের বিরোধিতা করি, কিন্তু পিনাকির এটা হচ্ছে একটা পার্সোনাল ইস্যু। তার যে ব্যবসা বাণিজ্য লোপাট করে দিছে সরকার, ব্যবসা বাণিজ্য বাস মেরে দিছে, কোটি কোটি টাকার বিজনেস তার, সেগুলা সব মানে শেষ করে দিছে পিনাকি। এখন তার একমাত্র ইয়া হচ্ছে যেমনে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এইগুলা করা। এখন সে এই কারণে সত্য হোক মিথ্যা হোক সে কিছু যায় আসে না, সে নিজেও বলে এটা সত্য হোক মিথ্যা, আই ডোন্ট কেয়ার, আমি শেখ হাসিনার বিরোধিতা করবো, যেমনে পারি শেখ হাসিনার বিরোধিতা করবো। শেখ হাসিনার বিরোধিতা করা এক জিনিস, আর একটা জিনিস হচ্ছে আপনি যখন যৌক্তিক ভাবে একটা বিরোধিতা করবেন সেটা এক জিনিস, আর একটা হচ্ছে প্রোপাগান্ডা চালানো। পিনাকি তো স্রেফ প্রোপাগান্ডা চালায়, মিথ্যা কথা বলে। সে বলে শেখ হাসিনা নাকি পালায়ে গেছে। কয়েক কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছিল সেখানেও সে বলতেছে শেখ হাসিনা নাকি পালায়ে গেছে, পালায়ে যাচ্ছে, প্লেন রেডি করা আছে, সবাই পালায়ে যাচ্ছে, শেখ হাসিনা পড়ে যাচ্ছে, সরকার পড়ে যাচ্ছে, সরকার পতন ঘটতেছে। এগুলা কত কিছু বললো, কদিন পরে দেখা গেল কিছুই না, ওগুলো ফালতু কথাবার্তা। তো ভাই, এখন যদি আপনারা পিনাকিরে বিশ্বাস করে যদি আপনারা আপনাদের আন্দোলন পরিচালনা করেন, তাহলে আপনাদের বাস আপনারাই খাইবেন, এটা এখানে আমাদের কিছু বলার নাই। টের পাইবেন কয়েকদিন পরে, টের পাইবেন। জি জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। আসলে মানে মানে ঘটনা হয়েছে কি ভাই, এই যে নিজের ঘরে আগুন লাগলে সবাই আসলে আশেপাশের লোকজন আলু পোড়া দেয়, বুঝছেন? এটা হচ্ছে ঘটনা। সবাই সুযোগ সন্ধানী, সবাই সবার এজেন্ডা চেষ্টা মানে চরিতার্থ করার চেষ্টা করতেছে। চরিতার্থ করার চেষ্টা করে আসলে আমাদের এই সুন্দর আন্দোলনটাকে আসলে একদম বাজে পরিস্থিতি নিয়ে যেতেছে। যদিও এটা আসলে মানে আমার মনে হয় যে একটা পজিটিভ দিক তো অবশ্যই আছে। হাসিনা যদি চলে যায় আমাদের দেশের বৈষম্য শেষ হবে কিনা জানি না, তবে কিছুটা তো বৈষম্য অবশ্যই মানে ক্লিয়ার হবে।
এই আর কি। অবশ্যই আচ্ছা ভাই, অবশ্যই অবশ্যই। জি ভাই, আমি এই জাতীয় শেষ একটা কথা বলে নেই, শেষ একটা কথা বলে নেই ভাই, আপনার এখান একটা থেকে কথা ইকো বলে নেই হচ্ছে, আপনার এখান থেকে কথা একটু মিউট করেন, একটু একটু শেষ একটা মিউট কথা করেন বলে নেই। একটু। পিনাকির কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় আলু পোড়া খাওয়া, আলু পোড়া যেখানে আগুন লাগে আর কি, আলু পোড়া খাইতে যাবে সে, এবং সেখানে গিয়ে সে এমন একটা ভাব নিবে সেই সবকিছু করতেছে, আমি তো মানে লিড করতেছি, কিন্তু সত্য কথা হচ্ছে এর কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, বিএনপির নেতাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বিএনপির কেউ কোনো নেতা এর পাত্তা দেয় না, এটা নিয়ে হাসাহাসি করে। বিএনপির অনেক মানে ইংল্যান্ডে যে বিএনপির নেতারা আছে, ফ্রান্সে যে বিএনপির নেতারা আছে, তাদের সাথে কথা বলে দেখেন, কেউ এরা পাত্তা দেয় না, এরা গোনাতেই ধরে না পিনাকিরে। পিনাকির কাজ হচ্ছে বিভিন্ন আন্দোলনে গিয়া সে ওইখানে এমন একটা ভাব করবে যে আমি তো সব করলাম, হ্যাঁ আমি তো বিদ্রোহী বিপ্লবী। আরে বেটা, তুই এত বিদ্রোহী বিপ্লবী, তুই প্যালেস্টাইনের জন্য তুই এত কান্নাকাটি, তুই যা গিয়ে এখানে গিয়ে জিহাদ কর। তুই ফ্রান্সে বসে আছিস কেন? ফ্রান্সে সরকারের কোলের ভিতরে বৈশা তুই প্যালেস্টাইনের জন্য জিহাদ করস কেন? বা বাংলাদেশে, তুই তো বাংলাদেশে যা। আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে চিন্তার নিয়ে কাজ করি, মানুষের বুদ্ধির মুক্তি কিভাবে ঘটানো যায়, যুক্তি দিয়ে কিভাবে মানুষকে বোঝানো যায়, সেটার কাজ আমরা করি। কিন্তু পিনাকি যে কাজটা করে সেটা হচ্ছে যারা হচ্ছে একটু অশিক্ষিত, যারা হচ্ছে একটু নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে কিভাবে বলদ বানানো যায়, সে বলদ বানানোর সে খুব ভালো জানে মানুষকে। সে মার্কেটিং এর, সে বাংলাদেশে যারা মার্কেটিং নিয়ে পড়ালেখা করছে, সে তারা জানে যে পিনাকি কিন্তু মার্কেটিং এর দিকে খুবই ভালো। সে কিন্তু তার মেধা কিন্তু মার্কেটিং এ খুব ভালো কাজ করে। সে জানে কিভাবে মার্কেটিং করতে হয়, বলদ মানুষকে কিভাবে বলদ বানাতে হয়, গাধা মানুষকে কিভাবে গাধা বানাতে হয়, অশিক্ষিত মানুষদেরকে নিয়ে কিভাবে একটা কিছু করা যায়, সেই জিনিসটা সে খুব ভালোভাবে জানে। কারণ তার এটা এক্সপার্টিস, তার এক্সপার্টিসের জায়গাটাই হচ্ছে মার্কেটিং, প্রোডাক্ট বেচা, প্রোডাক্ট বিক্রি করা। তো সে বইও লিখছে এটার উপরে, তার বইও আছে এটা মার্কেটিং। এই যে মেডিসিনের যে রিপ্রেজেন্টেটিভরা থাকে, যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ডাক্তারদের কাছে ওষুধ বিক্রি করে, ফার্মেসিতে গিয়ে গিয়ে ওষুধ বিক্রি করে, এইটার ইয়া ছিল সে, হ্যাঁ লিডার ছিল সে। এই মার্কেটিং করা, ওষুধের মার্কেটিং করা, এইগুলা সে খুব ভালো বোঝে, ভালো জানে। এই জিনিসটা সে কাজে লাগাইতেছে এই মানে বাংলাদেশের যারা হচ্ছে গিয়ে একটু শিক্ষা দীক্ষা কম, তাদেরকে বোধাই বানাইতে এটা ব্যবহার করতেছে সে। তাদেরকে উস্কা উস্কা দিতেছে, উস্কা উস্কা কিভাবে তাদেরকে দিয়ে মানে আলু পোড়া খাবে। কিন্তু আমাদের কাজটা তো সেরকম না, আমাদের কাজটা তো ভিন্ন। আমাদের কাজ হচ্ছে গিয়ে যুক্তি দিয়ে মানুষকে বোঝানো যে একটা জিনিস কেমন, একটা পয়েন্ট সত্য নাকি মিথ্যা, সেই ডিসিশনে আসা। রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তো আমাদের তেমন কোনো ইয়া নাই। আমরা তো এরকম চাই না যে বাংলাদেশের সরকার হব বা বাংলাদেশের ক্ষমতা উল্টায় ফেলবো, এগুলো তো আমাদের কোনো লক্ষ্য নাই। তো পিনাকির ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। পিনাকি যেখানেই যাবে সেই জায়গাটাতেই নষ্ট করবে। হ্যাঁ, পিনাকি যদি পিনাকির ইতিহাস না জেনে থাকেন, একটু জেনে নিয়েন, জেনে শুনে তারপর করেন। তারপর যদি আপনারা পিনাকির সাথে কাজ করতে চান, তখন দেখবেন মারাটা কোন জায়গা দিয়ে খাইবেন সেটা আপনাদেরই খাইতে হবে মারাটা শেষ পেশ। হ্যাঁ ভাই বলেন। না ভাইয়া, কিছু বলার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর ভাই, আমি আপনাকে একটা মেসেজ দিছিলাম, পারলে যদি আমার প্রোফাইলটা দেখতেন একটু ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে দেখবো, ভাই, তাহলে ভালো দেখবো, তাহলে ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। আহ ভালো ছেলে, ভালো ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে। ভালো ছেলে, আপনি বলেন তাহলে। ভালো ছেলে, আপনি নিজেকে আনমিউট করে বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলেন। আহ, আসিফ ভাই, আমি এইচএসট, আপনাকে একটু আশাহত করলাম। আচ্ছা এবং মোটামুটি ভালো লেভেলের এইচএসট। আমি আপনার লাইভ দেখে একদিন ডকিন্স স্কেলের খোঁজ পেলাম, এবং সেখানে গিয়ে দেখলাম যে আমি মোটামুটি 6 থেকে 7-এর মধ্যে আছি বলে মনে হয় আমার নিজেকে। তো আসিফ আচ্ছা ভাই, আচ্ছা। একটা বিষয় নিয়ে আমি খুব মাঝে মাঝে চিন্তা করি। আমার তো আর ইয়া নিয়ে কোনো মানে কোনো ধর্ম নিয়ে কোনো চিন্তা নেই, আমি পুরো পিওরলি এথিস্ট। আমার চিন্তা হলো যে আপনি যেখানে থাকেন, আপনার পক্ষে আসলে স্বাভাবিক জীবনযাপন করাটা কিভাবে সম্ভব? মানে আপনি তো এমন না যে একেবারে পুরো সিভিলাইজেশনের বাইরে থাকেন। আপনি যেখানে থাকেন, বার্লিনে সম্ভবত, সেখানেও তো প্রচুর মুসলিম আছে, বাঙালিও আছে। তাদের মাঝখানে থেকে আপনি কিভাবে ফ্যামিলি সহ একটা স্বাভাবিক জীবনযাপন করেন, এটা আমি খুব অবাক হই আর কি।
অবভিয়াসলি আপনি এমন কিছু বলবেন না যেটা আপনার সিকিউরিটি ব্রিচ হয়, কিন্তু তারপরে যদি একটা ওভারঅল আইডিয়া দেন যে আসলে আপনি কিভাবে পারেন, এটা তো আসলে আমার কাছে ইম্পসিবল মনে হয়। আপনি স্বাভাবিক জীবনযাপন করছেন, জব করছেন, ঘুরে বেড়াচ্ছেন, হাউ ইজ ইট পসিবল? না না, এখানে আমি মানে এখানে জার্মান সরকার আমার সম্পর্কে জানে, খুব ভালোভাবে জানে, এবং আমি এক ধরনের নিরাপত্তা পাই। সেটা কি স্কেলে সেটা বলবো না, কিন্তু এক ধরনের নিরাপত্তা আমার আমার উপরে আছে। এক ধরনের সরকারি দৃষ্টি সবসময়, মানে সরকারি দৃষ্টি মানে হচ্ছে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে এক ধরনের নিরাপত্তা দেওয়া হয়। সেটা মানে কোনো জায়গায় যদি কোনো ধরনের তারা টের পায়, সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে। যেমন ফ্র্যাঙ্কফুর্টে একবার ফ্র্যাঙ্কফুর্টের যে মসজিদ, মানে সেন্ট্রাল স্টেশনের পাশে যে মসজিদ, সেই মসজিদে আমার নামে লিফলেট বিলি করা করা হয়েছে যে আসিফ মহিউদ্দিন কোথায়, জার্মানির কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং তাকে সে আমাদের নবীর কটূক্তি করেছে, থেকে এখন তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের লিফলেট বিলি করছে এক সময়। ওইখানের যারা মুসল্লি, ওইখানের যারা মুসলমান, তাদের সবার কাছেই মোটামুটি ওই লিফলেট পৌঁছায় গেছে আমার ছবি সহ। তো এই জিনিসটা আবার আমি সাথে সাথে জানতে পারছি, আমাকে জানানো হয়েছে যে আপনি আমরা এই ব্যাপারটা দেখতেছি, কিন্তু আপনি এই সময়ে ফ্র্যাঙ্কফুর্টে যাবেন না, ফ্র্যাঙ্কফুর্টে আপনি যায়েন না। আমরা ব্যাপারটা আমরা আমাদের গোয়েন্দা আছে, গোয়েন্দা আমরা করে রাখছি যে তারা কোন পর্যন্ত করতেছে সেই জিনিসটা আমরা দেখতেছি। পরে বছর খানেক পরে তারা আবার আমাকে জানাইলো যে ব্যাপারটা সলভ তারা করতে পারছে। কি করছে আমাকে তো বলে নাই, কিন্তু তারা বললো যে তার ব্যাপারটা ফয়সালা হয়ে গেছে, যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। সুতরাং এখন আর কোনো সমস্যা নেই, তবে ফ্র্যাঙ্কফুর্টে ভবিষ্যতে যাওয়ার সময় আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন, যদি ফ্র্যাঙ্কফুর্টে যান সতর্কতা অবলম্বন করবেন। এইভাবে আমাকে মানে বিভিন্ন ভাবে আমাকে করা হয়, যেন আমি যেন একটা প্রোটেকশনের মধ্যে থাকি, আমাকে যেন হুট করে আইসা কেউ একজন কিছু করতে না পারে, সেটা দেখা হয় এখান থেকে। আচ্ছা, না আপনি কি মানে অন্য সবার মতো পাবলিক লাইফ লিড করতে পারেন? বাজারে যাওয়া, হ্যাঁ অফিসে হ্যাঁ যাওয়া, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এগুলো কোনো প্রবলেম নেই। মানে এটা তো মানুষ তো আসলে যারা আপনার বিরোধী আর কি, যারা অন্ধ মুমিন আর কি, তারা তো আসলে উন্মাদের মতোই আপনাকে খোঁজার কথা। তারপরেও মানে আমার ভয় লাগে আর কি যে কখনো মানে আপনি তেমন না যে একেবারে মানে আমি জানি না আপনি কিভাবে ভয় চলাফেরা করেন, কিন্তু এই জিনিসটা খুব আমাকে আমাকে বিষয় আমার বিষয় লাগে আর কি। যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা হয় যে আমি যদি ধরেন সুপার মার্কেটে কেউ আমাকে দেখছে, তার জি। চোয়াল ঝুলে যায়, আমাকে দেখার সাথে সাথে তার চোয়ালটা ঝুলে যায়। হ্যাঁ, এটা দেখে আমি বুঝতে পারি সে আমাকে চিনতে পারছে, এবং সে যেন মানে খোদ শয়তানকে দেখলে মানুষ যেরকম ভয় পাবে, সে সেভাবে ভয় পায়। হ্যাঁ, আমাকে এখন ভয় পায় তারা আমাকে রীতিমতো, হ্যাঁ, যে দেখলে মানে মনে করে খোদ শয়তান দাঁড়ায় আছে সামনে, আমাকে দেখে এইরকম একটা আচরণ করে, এবং তার তাদের হাত পা কাঁপতে থাকে। এখন আমি তো আসলে সেরকম ক্যারেক্টার না যে তাকে মানে খায় ফেলবো, তাই না? এত ভয় রাইট, পাওয়ারও তো রাইট। কিছু নাই। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই দেখা যায়, কিন্তু এরকম কখনো ঘটে নাই যে তারা আমাকে, এই দেশে আসলে তারা সেই পাবে না, সেইটা করতে নিলে তাদের অবস্থা খুব খারাপ হবে, ভয়ঙ্কর অবস্থা হবে তাদের। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনি নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আপনি আমাদের অনুপ্রেরণা। আমি আপনার মতের তো অবশ্যই অনুসারী। আপনাদের সাথে সরাসরি অনলাইনে অ্যাক্টিভিটিসে যেতে পারি না, কারণ আমি বাংলাদেশের যে জায়গায় কাজ করি আমার অনেক রেস্ট্রিকশন আছে। তবে যেটা করি যে আমি লিখিত বা লিখে বা ভাবে লাইভে কিছু করতে না পারলেও আমার যারা অডিয়েন্স অডিয়েন্স বলতে আমার যারা সার্ভিস রিসিভার আছে, যাদেরকে সেবা দেই, তাদের কাছে আমি আমার বিভিন্ন ভাবে এই নারীর অধিকার, লিঙ্গ সমতা, তারপরে আহ, মানে আমাদের মানে এইচএসদের যেগুলো মূল ক্ল্যাশ আর কি থিসদের সাথে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো নিয়ে চেষ্টা করি কথা বলার। মানে কেউ ভিন্ন ধর্মের হলেই তাকে ছোট করা, খাটো করা, তার অধিকার লঙ্ঘন করা, বা তাকে মানে ডিসক্রিমিনেশন করা, এগুলো থেকে যাতে মানে বিশেষ করে তরুণ যারা 18, 20, 22, 24 বছর বয়সী, তারা যাতে ব্যাপারগুলো নিয়ে একটু ভিন্নভাবে ভাবে, তারা যাতে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে, এগুলোর চেষ্টা করি। এবং কিছু কিছু ক্ষেত্রে অনুসারী পাইও, তারাও বলে স্যার আপনি তো এরকম তখন ভালো লাগে আর কি।
আপনার লাইভের কথাও বলি যে শুনে কিনা, তারা বলে হ্যাঁ শুনে। তো এইভাবে মানে আপনি যেভাবে বারবার বলেন যে আপনারা আমাদের সাথে আসেন, আপনারা লাইভ করেন, আপনারা মানে লেখা লেখা লিখেন, আপনারা এগুলো প্রচার করেন, শেয়ার করেন, সেটা করতে পারি না। খুবই দুঃখিত, মনে নিজের কাছে খারাপ লাগে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছি না। কিন্তু নিজের ক্ষেত্রে যতটুকু পারা যায় গা বাঁচিয়ে করি। ইভেন আমার ফ্যামিলিতে জানে আমি এইথিস্ট। আমার একটা ছোট ছেলে আছে 10 বছর বয়সে, 11 বছর হবে। তার সুন্নতে খতনা করা নিয়ে বাসা থেকে প্রচন্ড চাপ দেওয়া হয় আমাকে, হচ্ছিল আর কি বছর খানেক আগে। কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি যে না, আমি তার খতনা করাবো না। বুঝতে পারতেছেন, আই এম ফ্রম এ মুসলিম ব্যাকগ্রাউন্ড। তো আমার ফ্যামিলি এটা মেনে নিয়েছে এবং তারা এখন আবার আমাকে ঘাটায় না। হ্যাঁ, যে এই শুক্রবারে জুমুর নামাজ আসলে নামাজ পড়তে যা, ইভেন ঈদের নামাজেও আমি যাই না। হ্যাঁ, তো এবং আমাকে এটা ঘাটায় না। তারা আমাকে বলে যে ঠিক আছে, তুমি বিশ্বাস করো না, তবে তুমি ফেসবুকে এইসব নিয়ে কিছু লেখিও না, যাতে তোমার উপর হুমকি না আসে। এইটুকু তো হুম। আসলে বাংলাদেশে থাকলে তো মানতেই হবে, কিছু করার নাই। ঠিক আছে, আপনি অবশ্যই নিজের নিরাপত্তা সবচেয়ে আগে, অবশ্যই পরিবারের নিরাপত্তা সবচেয়ে আগে। জি, এরপরে যদি আপনি কোনো ছদ্মনামে যদি বা কোনো কিছু কোনোভাবে যদি আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু করতে পারেন, তাহলে আপনাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই। যেটা জি, করছেন সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একসাথেই আশা মানে চেষ্টা করে যাব। জি, তারপর যেটা হয় সেটা তো আমরা অন্তত এটা বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি। হয়তো জি। কিছু হবে না, কিন্তু তারপরে আমরা অন্তত নিজের কাছে পরিষ্কারটা থাকবো যে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছি, কিন্তু কিছু হয় নাই। ঠিক আছে, ভালো ছেলে ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে আজকে আপনাকে ছোট্ট বিদায় জানাই। ছোট্ট একটা কথা বলি, এইথিস্ট হওয়ার হ্যাঁ, সবচেয়ে বড় সুবিধা আমি মনে করি যে কোনো অশরীরী অলৌকিক কোনো ভয় আর লাগে না। ভূত জিন এসবের কোনো ভয় নাই অন্ধকারে। এই জিনিসটা খুব এনজয় করি আর কি, যারা ভূতে বিশ্বাস করে ধরবে তারা না, ভয় পায়। আপনাকে জিন ভূত ধরতে পারবে না। হ্যাঁ, জিন ভূত থেকে প্রোটেকশন, জিন ভূত থেকে এইটা খুব যারা ভালো লাগে। প্রোটেকশন চান, নাস্তিক হয়ে যান। জি, ঠিক আছে, জি, জি। ঠিক আছে ভাই, আপনাকে ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শুভরাত্রি। আপনাকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি। পরের জনকে যুক্ত